তারুণ্যের সমাবেশে নেতাকর্মীদের ঢল, স্লোগানে মুখর নয়াপল্টন। জানাবো রাজধানী জুড়ে তীব্র যানজট, দুই রাজনৈতিক সমাবেশকে কারণ বলছে ট্রাফিক পুলিশ। এদিকে শুভেন্দ্রর গাড়িতে হামলা, জনতার গণধুলাই খেয়ে পালালেন চোরের মতো। জানাবো সচিবালয়ে বিক্ষোভ, কর্মচারীদের দাবি প্রধান উপদেষ্টাকে অবহিত করবেন মন্ত্রিপরিষদ সচিব। পাচার হওয়া সম্পদ ফেরাতে আন্তর্জাতিক সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। এবং সর্বশেষ জানাবো কারামুক্ত হয়ে যে বার্তা দিলেন এটিএম আজহার। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তারুণ্যের সমাবেশে নেতাকর্মীদের ঢল, স্লোগানে মুখর নয়াপল্টন। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত বিভাগীয় যুব সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা দুপুর 2টায়। তার আগেই নয়াপল্টন এলাকায় নেতাকর্মীদের ঢল নেমেছে। তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় স্লোগানে মুখরিত নয়াপল্টন এলাকা। সকাল থেকে রাজধানী সহ ঢাকা, সিলেট, ময়মনসিংহ, ফরিদপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে দলে দলে মিছিল নিয়ে আসছেন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নয়াপল্টন এলাকা রূপ নিয়েছে জনসমুদ্রে। অনেকের হাতে দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন। কেউ কেউ নেচে গিয়ে স্লোগানে কর্মসূচিতে প্রাণ চাঞ্চল্য যোগ করেছেন। এই সমাবেশের আয়োজন করেছেন বিএনপির 3 অঙ্গ সংগঠন, জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। নেতারা বলেছেন, তরুণদের মত প্রকাশের স্বাধীনতা এবং রাজনৈতিক অংশগ্রহণের অধিকার এখন সংকুচিত। সমাবেশের মাধ্যমে তারা সেই অধিকার আদায়ের পথে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন। নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার, টি শার্ট পরে এবং মাথায় জাতীয় ও দলীয় পতাকা বেঁধে সমাবেশে আসছেন। তারা বিভিন্ন স্লোগানে সমাবেশ প্রাঙ্গণ মুখরিত করে তুলেছেন। নয়াপল্টন ও আশপাশের এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। যানজট এড়াতে নয়াপল্টনের উভয় পাশে যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া বলেন, তরুণরা রাজনীতি থেকে বঞ্চিত, ভোট দিতে পারে না, মত প্রকাশ করতে পারে না। আজকের সমাবেশ হলো আমাদের হাহাকার আর প্রতিবাদের প্রতিচ্ছবি। রাজধানী জুড়ে তীব্র যানজট, দুই রাজনৈতিক সমাবেশকে কারণ বলছে ট্রাফিক পুলিশ। যে কোনো কর্মদিবসে রাজধানীতে সকালের দিকে যানজট বেশি থাকে। যানজট সকাল 8:30 থেকে 10:30 পর্যন্তই বেশি থাকে সাধারণত। তবে এমন সময় রাজধানীর বিজয় সরণি থেকে ফার্মগেটমুখী সড়কে যানজট থাকে না। আজ বুধবার সকালে যেমন ছিল। বিজয় সরণি থেকে সামনে এগিয়ে একেবারে কারওয়ান বাজার পর্যন্ত শুধু যানবাহনের সারি, গাড়ি একটু সরছিল না। এটা সকাল 9টার ঘটনা। ফার্মগেট পুলিশ বক্সের কাছে ট্রাফিক পুলিশের এক সদস্য বলছিলেন, এই জ্যাম শাহবাগ পর্যন্ত। যেখানে একটা সমাবেশ হচ্ছে সেজন্য পুরো এলাকায় জ্যাম। এরপর সারা শহরে যানজট ছড়িয়ে গেছে। বেলা 1টার দিকে এই প্রতিবেদন লেখার সময় যানজট তীব্র আকার নেই। ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ সরওয়ার আজ বেলা 1:45টার দিকে বলেন, রাজধানীতে আজ ছাত্রদল ও যুবদলের তরুণদের সমাবেশ আছে। সেখানে কয়েক লাখ লোক আসার কথা। এজন্য গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, কুমিল্লা থেকে বাসে করে নেতাকর্মীরা রাজধানীতে আসছেন। নগরের আশপাশ থেকেও বাস ভর্তি করে লোকজন আসছেন। শুধু মিরপুর ও উত্তরার কিছু অংশ বাদ দিয়ে পুরো নগরেই আজ যানজট। মোহাম্মদ সরওয়ার বলেন, আজ সকালে জামাতের নেতা আজহারুল ইসলামের মুক্তির পর শাহবাগে বিপুল সংখ্যক লোক জড়ো হন। তখন সেখানে যানজট শুরু হয়। এটাই শুরু। এরপর ছাত্রদলের সমাবেশের পর এটা আরো বেড়েছে। দুই রাজনৈতিক সমাবেশের কারণেই এত যানজট। আজ নগরে কারওয়ান বাজারের সামনে দিয়ে যাওয়া এলিভেটেড এক্সপ্রেস ওয়ের মতো দূর চোখে দেখা যায়। শুধু গাড়ি আর গাড়ি। উঁচু একটি ভবন থেকে দেখা যায় আটকে থাকা বাসগুলো থেকে অনেকেই হাঁটা শুরু করেছেন। ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ সরওয়ার বলেন, নগরে ঢোকার সবকটি স্থানে আজ অতিরিক্ত যানবাহনের চাপ। আর এটা সামলাতে ডিএমপির উপকমিশনার থেকে শুরু করে পরিদর্শকদের সবাই মাঠে আছেন। যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণে যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে। বেসরকারি চাকুরিজীবী নাদিম মাহমুদ আটকে আছেন মগবাজার এলাকায়। তিনি বলেন, সকালে শাহবাগে 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম, এখন মগবাজারে এসে দেখছি রিকশাও নড়ছে না, গাড়ি তো একেবারেই বন্ধ। ট্রাফিক সূত্র জানিয়েছে, সন্ধ্যা পর্যন্ত যানজট পরিস্থিতি উন্নতির সম্ভাবনা খুব একটা নেই। শুভেন্দ্রর গাড়িতে হামলা, জনতার গণধুলাই খেয়ে পালালেন চোরের মতো। ভারত পাকিস্তান যুদ্ধের অন্যতম উস্কানিদাতা বিজেপি নেতা শুভেন্দ্র অধিকারী গণধুলাই খেয়ে এবার চোরের মতো লেজ গুটিয়ে পালিয়েছেন। 260 জন মুসলমান লাশ ফেলার কথা বলে সস্তা জনপ্রিয়তা আদায় করতে চাওয়া এই বিজেপি নেতার বিরুদ্ধে এবার খেপে গেছেন স্বয়ং তার নিজ দলীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষ। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় শুভেন্দ্র অধিকারীর গাড়িতে হামলা চালাচ্ছে পশ্চিমবঙ্গের তার নিজ রাজ্যের লোকজন। এক কাশ্মীর হামলাকে কেন্দ্র করে ভারতের কসাই খ্যাত
খ্যাত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন কথিত প্রতিশোধের নামে পাকিস্তানের সাধারণ মুসলমানদের উপর মিসাইল হামলা চালালেন, ঠিক তখনই কথার ফুলঝুরিতে যেন যুদ্ধে জিতে গেছেন শুভেন্দু। বিজেপির এই নেতা প্রকাশ্যে মুসলিম নিধনের কথা বলেন মিডিয়ার সামনে। মাঝে মধ্যেই ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য দিতেও দেখা যায় শুভেন্দুকে। তার ধর্মীয় উস্কানিমূলক বক্তব্যের কারণে কলকাতার রাস্তায় নেমে আসেন সাধারণ মানুষ। শুভেন্দুকে গ্রেফতারের দাবিতে আন্দোলন করতে থাকেন রাজ্য জুড়ে। জানা যায়, সম্প্রতি এই আন্দোলনের সময় হঠাৎ করে সাধারণ মানুষের মধ্যে ঢুকে পড়ে শুভেন্দুর গাড়ি। জনতা তার গাড়ি দেখতে পেয়ে আরো বেশি উত্তেজিত হয়ে পড়ে। এক পর্যায়ে তার গাড়িতে হামলা চালায়। শুভেন্দু গাড়ি থেকে বের হয়ে শান্ত করার চেষ্টা করলে জনতা তাকে রীতিমতো গণধোলাই দেয়। আন্দোলনকারীদের দাবি, গণধোলাই খেয়ে গাড়ি রেখে দুটি হাতে চোরের মতো লেজ গুটিয়ে পালিয়ে যান ইসলাম বিদ্বেষী বিজেপি নেতা। এই সময় আন্দোলনকারীরা শুভেন্দুকে ধাওয়া করে। তাদের মতো শুভেন্দুর কারণেই ভারতে হিন্দু মুসলিম বিদ্বেষের শুরু হয়েছে। এছাড়া পাক ভারত যুদ্ধও এই নেতার ইন্ধনে লেগেছিল বলে ধারণা আন্দোলনকারীদের। সচিবালয়ে বিক্ষোভ, কর্মচারীদের দাবি প্রধান উপদেষ্টাকে অবহিত করবেন মন্ত্রিপরিষদ সচিব। সরকারি চাকরি অধ্যাদেশ 2025 বাতিলের জন্য আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীদের দাবিগুলো প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূসকে অবহিত করবেন মন্ত্রিপরিষদ সচিব ড শেখ আব্দুর রশিদ। সচিবালয়ে চলমান সংকট নিরসনে গঠিত সচিব কমিটির আহ্বায়ক ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ বুধবার মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে দেখা করলে তিনি এই কথা জানান। মন্ত্রিপরিষদ সচিবের বরাতে দিয়ে তথ্য জানিয়েছেন ভূমির সিনিয়র সচিব সালেহ আহমেদ। তিনি সাংবাদিকদের জানান, গতকাল কর্মচারীদের সঙ্গে বৈঠকে কর্মচারীরা যেসব দাবি দেওয়া তুলেছেন বা সরকারি চাকরি অধ্যাদেশ নিয়ে কর্মচারীরা যেসব কথা বলেছেন, তিনি সেই সব বিষয়ে মন্ত্রিপরিষদ সচিবকে অবহিত করেছেন। সব শুনে মন্ত্রিপরিষদ সচিব ভূমি সচিবের নেতৃত্বাধীন কমিটিকে জানিয়েছেন যে প্রধান উপদেষ্টা 31 মে জাপান থেকে দেশে ফিরবেন। এরপর তিনি সচিবের কমিটির সদস্যদের নিয়ে প্রধান উপদেষ্টাকে কর্মচারীদের দাবি তথা আপত্তির বিষয়টি অবহিত করবেন। প্রধান উপদেষ্টা এ বিষয়ে যে সিদ্ধান্ত দেবেন সেই আলোকে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। তিনি আরো বলেন, আমরাও সরকারি কর্মচারী, বিষয়টা যেহেতু সরকারের নীতি নির্ধারণী বিষয়, যেহেতু সরকার সর্বোচ্চ পর্যায় থেকে এই বিষয়ে সিদ্ধান্ত আসতে হবে। সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীরা একদিনের জন্য কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নেন মঙ্গলবার। সচিবালয় সরকার কর্তৃক দায়িত্বপ্রাপ্ত সচিবদের সঙ্গে আলোচনার পরে সিদ্ধান্ত নেন তারা। এর আগে মঙ্গলবার বিকেল 2:45 ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভূমির সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদের সভাপতিত্বে এই বৈঠক শুরু হয়। তার সঙ্গে বৈঠকে সরকারের পক্ষে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব। সচিবালয় কর্মচারীদের লাগাতার আন্দোলনের মধ্যে মঙ্গলবার সকালে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ বেশ কয়েকজন সচিবকে নিয়ে জরুরি সভা করেন। এই সভায় সরকারি চাকরি অধ্যাদেশ পর্যালোচনায় 7 সদস্যের কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। সেই সভা থেকে কর্মচারী নেতাদের সঙ্গে কথা বলতে ভূমি সচিবকে দায়িত্ব দেওয়া হয়। সরকারি চাকরি অধ্যাদেশ 2025 অধ্যাদেশকে নিবর্তনমূলক ও কালাকানুন আখ্যায়িত করে তা প্রত্যাহারের দাবি জানান কর্মচারীরা। তা না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন তারা। বিক্ষোভে অংশ নেওয়ারা বলেন, কালাকানুন যুক্ত করে প্রণীত অধ্যাদেশ কেউ মানবে না। 1979 সালের সরকারি চাকরির বিশেষ বিধান ইতিমধ্যে দেশের সর্বোচ্চ আদালত বাতিল করেছে। এই বাতিল বিধান পুনরুজ্জীবিত করার মানে নতুনভাবে বিতর্ক তৈরি করা। বর্তমান সরকার সেই কাজটি করেছে। এর ফলে কর্মচারীদের অধিকার খর্ব হবে, তারা কর্মকর্তাদের রোষানলে পড়বে। কাজেই অধ্যাদেশ বাতিল করতে হবে, অন্যথায় যে কোনো মূল্যে এটা প্রতিহত করা হবে। প্রয়োজনে তারা আইন মন্ত্রণালয়ের সব রুমে তালা দেবেন বলে ঘোষণা করেন। পাচার হওয়া সম্পদ ফেরাতে আন্তর্জাতিক সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। উন্নয়নশীল দেশগুলো থেকে অবৈধভাবে পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধারে আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার জাতিসংঘের সাউথ কোঅপারেশনের উচ্চ পর্যায়ের কমিটির 22তম অধিবেশনে এই আহ্বান জানান। উন্নয়নশীল দেশগুলো থেকে অবৈধভাবে পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধারে আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার জাতিসংঘের সাউথ কোঅপারেশনের উচ্চ পর্যায়ের কমিটির 22তম অধিবেশনে এই আহ্বান জানান জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী। তিনি বলেন, বৈশ্বিক ন্যায় বিচার ও পারস্পরিক আস্থার স্বার্থে এই বিষয়ে সম্মিলিত আন্তর্জাতিক রাজনৈতিক সদিচ্ছা জরুরি। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রদূত চৌধুরী স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের প্রক্রিয়াধীন দেশগুলোর জন্য বর্তমান বিদ্যমান বিশেষ সুবিধাগুলো দীর্ঘায়নের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, এই সুবিধাগুলো হঠাৎ করে প্রত্যাহার না করে ধাপে ধাপে তুলে নেওয়া উচিত, যাতে উত্তরণ প্রক্রিয়াটি টেকসই ও স্থায়ী হয়। রাষ্ট্রদূত নোমান চৌধুরী বলেন, উন্নয়নশীল দেশগুলো যেন নিজেদের সম্পদ আহরণ করে স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য নিরাপত্তা এবং নবায়নযোগ্য শক্তির মতো মৌলিক সেবা খাতে উন্নতি করতে পারে। সেজন্য সোশ্যাল বিজনেস বা সামাজিক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
পারে। তিনি এ খাতে ইতিবাচক ও গুণগত পরিবর্তনের সম্ভাবনার কথা তুলে ধরেন। তিনি উন্নয়নশীল দেশের তরুণদের মূল শক্তি হিসেবে উল্লেখ করে বলেন, উন্নয়ন কার্যক্রমের কেন্দ্রবিন্দুতে যুব সমাজকে রাখতে হবে। তারুণ্যের সম্ভাবনা পুরোপুরি কাজে লাগাতে হলে শিক্ষা ও কৃত্রিম বুদ্ধিমত্তা সহ উদীয়মান প্রযুক্তি খাতে দক্ষতা অর্জনে বিনিয়োগ বাড়াতে হবে। রাষ্ট্রদূত নোমান চৌধুরী উন্নয়নশীল দেশগুলোর মধ্যে আন্তঃসহযোগিতা বৃদ্ধির মাধ্যমে একটি ন্যায়সঙ্গত অন্তর্ভুক্তিমূলক ৩-০ বিশ্ব গঠনে বাংলাদেশের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।